আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমাদের পার্টিসিপেন্ট? তো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? এই তো আছি, তোমরা আছো? স্যার বইসাই তো রইছি স্যার, ক্লাসগুলো করি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে 2 ব্যাচের আছো, তারপর পার্টিসিপেন্ট তো মাত্র 10 জন এই পর্যন্ত। স্যার আগের ব্যাচে শুধু কেমন স্যার সময় আছে বসে? আর বাকি সব তারাই। আচ্ছা, আচ্ছা 27 ব্যাচ। তোমাদের টার্ম 2 কি কতটুকু হয়েছে লেকচার বলো দেখি? স্যার আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট আর পেনিসিলিনের কিছু অংশ স্যার। আচ্ছা আচ্ছা, পেনিসিলিন অর্ধেকটা হয়ে গেছে স্যার, ক্লাসিফিকেশনটা পড়ানো হয়েছে আর কি। আচ্ছা বাকিটা বৃহস্পতিবার শেষ করে দেবে ম্যাম। ঠিক আছে, আমি তাহলে এদিক থেকে শুরু করব। সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ফার্মাকোলজি। তো তোমার কিছু ইন্ট্রোডাক্টরি কথা আছে, এরপর একটা ছোট একটা আজকের মতো ছোট একটা টপিক শিখে যাব। তো ঠিক আছে, আমরা স্টার্ট করে দিই। আমরা সিএনএস ফার্মাকোলজি পড়ার আগে সিএনএস নিউরোট্রান্সমিটারস এটা একটু ডিসকাস করি। ডিসকাস বলতে একটু ব্রিফ। নিউরোট্রান্সমিটার অটোনমিক ফার্মাকোলজি রিলেশনে ডিটেইলস ডিসকাশন হয়ে গেছে। এখানে সিএনএস এর রিলেশনে একটু লাগবে, সেটা আমরা বলবো। The brain is the command center of human body. Bodyর different function, basic function, control করে movement, even our thought, emotion, coordination of all activities of the body, এগুলো কন্ট্রোল করে ব্রেন। আচ্ছা, আমাদের বডির কন্ট্রোল সিস্টেমের মধ্যে একটা হচ্ছে ব্রেন, আর একটা কি সিএনএস, এছাড়া এন্ডোক্রাইন স্যার। এন্ডোক্রাইন সিস্টেম। ভেরি গুড। তো সিএনএস নিউরোট্রান্সমিটারস আমরা অ্যাসিটাইলকোলিন, ক্যাটেকোলামাইনস, সেরোটোনিন, অ্যামাইনো অ্যাসিড, পেপটাইড নিউরোট্রান্সমিটারস, নাইট্রিক অক্সাইড গ্যাস, এগুলো বলা হয়ে গেছে। তো এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার আর ইনহিবিটরি নিউরোট্রান্সমিটারস এন্ড সাম আর মিক্সড। পিওরলি এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার কাকে বলা হয় মনে আছে? অ্যাসিটাইলকোলিন স্যার। পিওরলি অ্যাসিটাইলকোলিনের মিক্সড অ্যাকশন আছে, যদিও মেইনলি এক্সাইটেটরি। অ্যাসপার্টেট আর গ্লুটামেট স্যার পিওরলি। অ্যাসপার্টেট এন্ড গ্লুটামেট আর পিওরলি এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। আর পিওরলি ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার GABA and ডোপামিন। দুইটাই মাত্র, ডোপামিন মিক্সড। GABA and glycine, GABA and glycine এই দুটো মনে রাখবে। পিওরলি এক্সাইটেটরি, পিওরলি ইনহিবিটরি। অনেক সময় এক্সামিনার এভাবেও জিজ্ঞেস করেন। আচ্ছা, অ্যাসিটাইলকোলিন এটা যে আমি যে তোমরা বললে প্রথমে এক্সাইটেটরি, আমি বললাম যে এটা মিক্সড। এটা প্রুভ করো তো দেখি, অ্যাসিটাইলকোলিন কিভাবে মিক্সড নিউরোট্রান্সমিটার? বলতে পারবে? স্যার যতগুলো M2 মেডিয়েটেড সবগুলাই তো ইনহিবিটরি স্যার। ডিসকাস করে ইফেক্টগুলো দেখো। অ্যাসিটাইলকোলিনের কোথায় কি ইফেক্ট? হার্টের উপরে ইফেক্ট, আর এদিকে জিআই ট্র্যাক্টের উপরে ইফেক্ট। এই দুটো এক্সপ্লেইন করলে হয়ে যায়। হার্টের উপরে অ্যাসিটাইলকোলিনের কি ইফেক্ট? স্যার ব্র্যাডিকার্ডিয়া করে স্যার। মেডিয়েটেড স্যার, M2 মেডিয়েটেড ইনহিবিটরি। ইনহিবিটরি ইফেক্ট স্যার। ইফেক্টটা বলো। ব্র্যাডিকার্ডিয়া তো হলো আলটিমেট ইফেক্ট। স্যার নেগেটিভ কোনোট্রপিক, নেগেটিভ কোনোট্রপিক এন্ড নেগেটিভ আইনোট্রপিক ইফেক্ট। তাহলে এখানে এটা ইনহিবিটরি। আর জিআই ট্র্যাক্টে কন্ট্রাকশন। জিআই ট্র্যাক্টে মাসকারেনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে সে জিআই ট্র্যাক্টের স্মুথ মাসলের কন্ট্রাকশন করে। তাহলে তো এখানে একটা পজিটিভ ইফেক্ট, এক্সাইটেটরি ইফেক্ট, কন্ট্রাকশন করলো, এক্সাইট করে দিয়ে। তাহলে এই তো এক্সপ্লেইন করা গেল। এরকম অ্যাড্রিনালিন এর ক্ষেত্রে এটা কি পিওরলি এক্সাইটেটরি না ইনহিবিটরি না মিক্সড? মিক্সড। এটা প্রুভ করো।
ঠিক আছে, একটা পজিটিভ আইনোট্রপিক, পজিটিভ কনোট্রপিক ইফেক্ট। আর জিআইটি তে বলা হচ্ছে এটা আরেকটা জায়গায় বললে বেশি ভালো হয় স্যার বিটা 2 মেডিয়েটেড ভ্যাসোডাইলেশন। ভেরি গুড। বিটা 2 ইফেক্ট, বিটা 2 রিসেপ্টর অফ ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল, এটা এক্সপ্লেইন করো কি হবে। স্যার এটা হচ্ছে এটা ব্রঙ্কোডাইলেশন হবে স্যার। ব্রঙ্কোডাইলেশন করে, কন্ট্রাকশন তো করে না। তাহলে এখানেও এটা কিন্তু ইনহিবিটরি ইফেক্ট। তাহলে এই হলো, তাহলে এইভাবে কিন্তু অনেক সময় ভাইভা কোশ্চেন করা হয়, আমি এই জন্য একটু বললাম, এর আগেও বলছি, তোমরা একটু বুঝে মনে রাখো, ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে নিউরোট্রান্সমিটার গুলো, CNS diseases, some CNS diseases and some psychological disorders are linked with some neurotransmitters. এটা আমাদের একটু মনে রাখতে হবে যে CNS neurotransmitters are related to some CNS diseases and some psychological disorders. Role of some important neurotransmitters. অ্যাসিটাইলকোলিন ফিজিওলজিক্যাল রোল যা আছে, আমরা এই যে ডিজিজের সঙ্গে যে রিলেশন এটা বললাম। অ্যাসিটাইলকোলিন অ্যাক্টিভিটি যদি ব্রেনে কমে যায় হিপোক্যাম্পাসে, তাহলে ওই পেশেন্টের ডিমেনশিয়া হয়। এটা যে একটা ডিজিজ, যেটা আলঝেইমার্স ডিজিজ, নাম শুনছো? আলঝেইমার্স ডিজিজ নাম শুনছো? নাই। আবার অ্যাসিটাইলকোলিন অ্যাক্টিভিটি ইন বেসাল গ্যাংলিয়া, এটা যদি বেড়ে যায় তাহলে আবার হয় পার্কিনসনিজম। তাহলে অ্যাসিটাইলকোলিন বেড়ে যাওয়া আর কমে যাওয়া, এই দিয়ে দুইটা ডিজিজের নাম মনে রাখো। আমরা যে বললাম যে নিউরোট্রান্সমিটার গুলো কিছু ডিজিজের সাথে লিঙ্কড। তো টু লিটল অ্যাসিটাইলকোলিন ইন হিপোক্যাম্পাস অ্যাসোসিয়েটেড উইথ আলঝেইমার্স ডিজিজ, যেখানে ডিমেনশিয়া হয়। আবার টু মোর অ্যাসিটাইলকোলিন অ্যাক্টিভিটি ইন বেসাল গ্যাংলিয়া লিডস টু এ ডিজিজ নন অ্যাজ পার্কিনসনিজম। অ্যাসিটাইলকোলিন কমে গেলে আলঝেইমার্স ডিজিজ, ডিমেনশিয়া, আর অ্যাসিটাইলকোলিন বেড়ে গেলে, অ্যাক্টিভিটি বেড়ে গেলে পার্কিনসনিজম। ডোপামিন অ্যাক্টিভিটি যদি বেড়ে যায় তাহলে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়, এটার নাম হচ্ছে সিজোফ্রেনিয়া। আর ডোপামিন অ্যাক্টিভিটি যদি ব্রেনে কমে যায় তাহলেও পার্কিনসনিজম হয়। তাহলে আমরা পার্কিনসনিজম এর প্যাথোফিজিওলজি দুইটা পাইলাম। একটা পাইলাম যে যদি অ্যাসিটাইলকোলিন অ্যাক্টিভিটি বেড়ে যায়, আগের স্লাইডে পাইলাম যেটা, তাহলেও পার্কিনসনিজম হতে পারে। আর ডোপামিন অ্যাক্টিভিটি যদি কমে যায় তাহলেও পার্কিনসনিজম হতে পারে। আর ডোপামিন অ্যাক্টিভিটি যদি ব্রেনে বেড়ে যায় তাহলে সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া কি জিনিস আইডিয়া আছে? স্যার এটা মুড ডিসঅর্ডারের সাথে স্যার বিহেভিয়ারাল ডিসঅর্ডার স্যার। বিহেভিয়ারাল ডিসঅর্ডার মানে আসলে কোন রোগীগুলো, কোন পেশেন্ট গুলো? প্র্যাকটিক্যাল কথা বলো। দেখছো তোমরা এই ধরনের পেশেন্ট? পাগল স্যার, পাগল 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 যে পেশেন্ট গুলো, ম্যাড, আসলে এদের ডিজিজটা হচ্ছে সিজোফ্রেনিয়া। তো এখানে হলো ডোপামিন অ্যাক্টিভিটি উইদিন ব্রেন বেড়ে যায়, এর কারণে বিহেভিয়ার। সেটা তোমাদের আলাদা ক্লাস আছে। তাহলে আচ্ছা, এখান থেকে বলো দেখি, তোমাদের কোশ্চেন করি। আমরা দুইটা ডিজিজের নাম পাইলাম, না তিনটা পেয়েছি। একটা হলো সিজোফ্রেনিয়া আর একটা হলো পার্কিনসনিজম। তো সিজোফ্রেনিয়াতে আমরা দেখাচ্ছি যে ডোপামিন অ্যাক্টিভিটি বেড়ে যায়। তাহলে আমাদের ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট অফ সিজোফ্রেনিয়া কি হবে? ডোপামিন অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার কারণে সিজোফ্রেনিয়া হচ্ছে। দিস ইজ অ্যান্টিডোপামিনার্জিক ড্রাগ। অ্যান্টিডোপামিনার্জিক তো বলে না, এটাকে বলা হয় ডোপামিন রিসেপ্টর ব্লকার স্যার। D2 রিসেপ্টর ব্লকার। D2 রিসেপ্টর ব্লকারস, এগুলো অনেক গ্রুপ আছে, এটা তোমাদের আলাদা ক্লাস আছে। আচ্ছা, এটা গেল, ঠিক আছে। এখন যদি তোমাকে বলা হয় যে ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট অফ পার্কিনসনিজম, তাহলে কি হবে? ডোপামিনার্জিক ড্রাগ। একটা হলো by increasing dopamine activity within brain, reducing cholinergic activity, হ্যাঁ, আরেকটা হলো by reducing cholinergic activity within brain। ভেরি গুড, তাহলে এই দুটো মনে রাখো। আর একটা ডিজিজের নাম পেয়েছি আমরা, সেটা হলো অ্যালঝেইমার্স ডিজিজ।
এটাতে আমরা কি দেখাইলাম স্যার যে ডিক্রিজ অ্যাসিটাইলকোলিন অ্যাক্টিভিটি কমে যায় হ্যাঁ তাহলে এটা কোলিনার্জিক অ্যাগনিস্ট ট্রিটমেন্ট কি হবে কোলিনার্জিক অ্যাগনিস্ট কোলিনার্জিক অ্যাগনিস্ট যেমন কোনটা ইউজ হয় এই পারপাসে এটা কিন্তু অটোনমিক রিলেশনে একটু বলা হয়েছিল টাচ দেওয়া হয়েছিল তোমাদের অতটুকুই যথেষ্ট যতটুকু বলা হয়েছিল আচ্ছা কোলিনোমাইমেটিক ড্রাগস এর কি গ্রুপ আছে ক্লাসিফাই করো স্যার কোলিনোমাইমেটিক ড্রাগ আছে স্যার এনজাইম ইনহিবিটর একটা আছে রিভার্সেবল আর একটা ইরিভার্সেবল আর একটা আছে ডাইরেক্টলি অ্যাক্টিং স্যার ডাইরেক্টলি অ্যাক্টিং আবার ন্যাচারাল আবার হচ্ছে স্যার কিছু কোলিনোমাইমেটিক ড্রাগ এন্ড ইনডাইরেক্ট অ্যাক্টিং কোলিনোমাইমেটিক ড্রাগ আচ্ছা ইনডাইরেক্ট অ্যাক্টিং এর মধ্যে কি আছে স্যার ইনডাইরেক্ট অ্যাক্টিং এর ভিতরে আছে স্যার এনজাইম ইনহিবিটর আছে স্যার সবই এনজাইম ইনহিবিটর তো বলে না এটা স্যার রিভার্সেবল অ্যান্টিকোলিনেস্টারেজ রিভার্সেবল স্যার অ্যান্টিকোলিনেস্টারেজ বা কোলিনেস্টারেজ ইনহিবিটর ঠিক আছে জি স্যার দুইটা গ্রুপ রিভার্সেবল এন্ড ইরিভার্সেবল তাই তো ইরিভার্সেবল আচ্ছা ঠিক আছে তাহলে এখানে ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট অফ আলঝেইমার্স ডিজিজ অর ডিমেনশিয়া এটা হচ্ছে ইউজ অফ অ্যান্টিকোলিনেস্টারেজ সেন্ট্রাল অ্যান্টিকোলিনেস্টারেজ সেন্ট্রাল এগুলো যেগুলো ব্রেনে কাজ করে সেন্ট্রাল অ্যান্টিকোলিনেস্টারেজ যেমন নিওস্টিগমাইন ফিজিওস্টিগমাইন পাইরিডোস্টিগমাইন এগুলো সব পেরিফেরাল অ্যান্টিকোলিনেস্টারেজ এগুলো হলো পেরিফেরাল মাসেল নিউরোমাসকুলার জাংশন লেভেলে অ্যাসিটাইলকোলিনের ব্রেকডাউন কমায় বাই ইনহিবিটিং দ্য এনজাইম কোলিনেস্টারেজ কিন্তু ব্রেনে রিঅ্যাকশন নাই ব্রেনে যেগুলো রিঅ্যাকশন সেটা সেন্ট্রাল অ্যান্টিকোলিনেস্টারেজ এগুলোর নাম হচ্ছে রিভাস্টিগমিন ডনেপিজিল গ্যালান্টামিন রিভাস্টিগমিন ডনেপিজিল গ্যালান্টামিন এটা এত বেশি এই তিনটা ড্রাগের নাম মনে রাখতে পারলে আর এরা হচ্ছে সেন্ট্রাল অ্যান্টিকোলিনেস্টারেজ ইনহিবিটর মনে রাখলে রিভাস্টিগমিন ডনেপিজিল গ্যালান্টামিন ঠিক আছে তাহলে আমরা ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট অফ সিজোফ্রেনিয়া পার্কিনসনিজম আলঝেইমার্স ডিজিজ বললাম আচ্ছা এবার ক্যাটেকোলামাইন্স চলে আসি অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন নরএপিনেফ্রিন এরাও একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের সাথে লিঙ্কড দ্যাট ইজ ডিপ্রেশন যদি অ্যাড্রেনালিন আর নরঅ্যাড্রেনালিন এগুলো কমে যায় ব্রেনে কমে যায় তাহলে ওই পেশেন্টের ডিপ্রেশন হয় too little norepinephrine associated with depression too little epinephrine also associated with depression তাহলে আসো যদি অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন কমে যাওয়ার কারণে ডিপ্রেশন হয় তাহলে ডিপ্রেশনের ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট কি হবে অ্যান্টিডিপ্রেসেন্ট তো বটেই মানে যে ড্রাগ গুলো আসবে ওগুলো তো অ্যান্টিডিপ্রেসেন্ট এই যে এই কথা থেকে আসো না এই কথা থেকে যে অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন কমে গেলে ডিপ্রেশন হয় তাহলে আমাদের অ্যাপ্রোচটা কি হবে অ্যাডিনার্জিক অ্যাগনিস্ট অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন অ্যাক্টিভিটি বাড়ানো এটা হলো আমাদের অ্যাপ্রোচ এখন এই ক্ষেত্রে ডিপ্রেশনের ট্রিটমেন্টে এই অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন অ্যাক্টিভিটি বাড়ানো কি গ্রুপের ড্রাগ ইউজ করে বাড়ানো হয় যাই হোক এটা তোমাদের ক্লাস আছে আলাদা এখানে আছে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এটা ইউজ করলে এই অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন অ্যাক্টিভিটি এগুলো বেড়ে যায় ঠিক আছে তো এটা এছাড়া আদার গ্রুপের মধ্যে কিছু ডিপ্রেশন কমাইতে স্যার ওই যে ইনডেভার দেয় ওইটা তো স্যার প্রোপানল ওইটা তো স্যার বিটা ব্লকার হয়ে গেল ইনডেভার কখনো ডিপ্রেশনের ট্রিটমেন্ট না ডিপ্রেশনের ট্রিটমেন্ট না এটা হলো অ্যাংজাইটি ডিসঅর্ডারের ট্রিটমেন্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার ইনডেভার ডিপ্রেশনের ট্রিটমেন্ট না আচ্ছা এবার আসছে সেরোটোনিনে দেখা গেছে যে সেরোটোনিন যদি কমে যায় আর 5-HT যদি কমে যায় তাহলে এগুলো এই কারণে ডিপ্রেশনও হয় কোনো কোনো ক্ষেত্রে আবার কারো কারো ক্ষেত্রে সাম অ্যাংজাইটি ডিসঅর্ডারও হয় আবার কারো কারো ক্ষেত্রে স্লিপ ডিসঅর্ডারও হয় তাহলে সেরোটোনিন লেভেল কমে গেলে ডিপ্রেশন হতে পারে সাম অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে স্লিপ ডিসঅর্ডার হতে পারে
সেই জন্য এইসব ক্ষেত্রে ডিপ্রেশনের ট্রিটমেন্টে এর আগে তো আমরা একটা বললাম যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, এটা হলো অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন অ্যাক্টিভিটি বাড়ায়। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে যেহেতু সেরোটোনিন কমে গেলেও ডিপ্রেশন হয়, এবং রিসেন্টলি কিন্তু এদিকে বেশি নজর দেওয়া হয়েছে, সেরোটোনিন কমে যাওয়ার কারণে ডিপ্রেশন। এই জন্য ডিপ্রেশনের ট্রিটমেন্ট এখন ফার্স্ট চয়েস হচ্ছে সেরোটোনিন অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য যে ড্রাগ, তার নাম কি SSRI, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর এখন এটা কিন্তু ড্রাগ অফ ফার্স্ট চয়েস ফর ট্রিটমেন্ট অফ ডিপ্রেশন, ইভেন অলসো ফর সাম অ্যাংজাইটি ডিসঅর্ডার। কিছু কিছু অ্যাংজাইটি ডিসঅর্ডার ট্রিটমেন্টেও এটা ফার্স্ট চয়েস, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। আচ্ছা, অ্যানাদার নিউরোট্রান্সমিটার হচ্ছে গাবা। যদি গাবা অ্যাক্টিভিটি কমে যায় তাদেরও সাম অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে। তো গাবা অ্যাক্টিভিটি কমে গেলে তাদেরও সাম অ্যাংজাইটি ডিসঅর্ডার, স্লিপ ডিসঅর্ডার এগুলো হতে পারে। তো সেই ক্ষেত্রে অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট কি হবে বলো? অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট গাবা অ্যাগনিস্ট। গাবা অ্যাগনিস্ট, ঠিক আছে। যে ড্রাগগুলো, ড্রাগস দ্যাট এনহ্যান্স গাবা অ্যাক্টিভিটি, গাবা মাইমেটিক ড্রাগ আর গাবা এনহ্যান্সার ড্রাগস, গাবা এফেক্ট এনহ্যান্সিং ড্রাগস যেগুলো, সেগুলো এনজাইটি ডিসঅর্ডার ট্রিটমেন্ট ইউজ করা হয়। তারা কারা? গাবা তো হচ্ছে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। তো কোন গ্রুপের ড্রাগ গুলো সিএনএস কে ইনহিবিট করে? সিএনএস ডিপ্রেসেন্ট ইফেক্ট কি বলো? এটা তো খুবই কমনলি ইউজড ড্রাগ। স্যার বারবিচুরেট। স্যার বারবিচুরেট কি ইউজ হয় এখন? স্যার ওপিয়াম, লিমিটেড ইউজ। স্যার ওপিয়াম, স্যার নারকোটিক। কারণ অ্যাংজাইটি ডিসঅর্ডারের পেশেন্ট, তাকে তুমি নারকোটিক ড্রাগ দিয়ে তাকে তুমি ডিপেন্ডেন্ট বানায় ফেলবা। স্যার কোলিনার্জিক, স্যার অ্যাড্রেনার্জিক অ্যান্টাগনিস্ট, সরি স্যার। অ্যাড্রেনার্জিক অ্যান্টাগনিস্ট কেন? সিএনএস ইনহিবিশনের কথা আসলে সবার আগে কোন গ্রুপের ড্রাগের নাম আসে? যাই হোক, তোমাদের এখনো পড়ানো হয় নাই, কিন্তু এটা তো অনেকেই জানে। হ্যাঁ, অ্যান্টিসাইকোটিক। সিএনএস ডিপ্রেশন হলে একটা পেশেন্টের কি হয় বলো দেখি? কমন কথা বলো। বেনজোডাইজিপিন। ভেরি গুড, বেনজোডাইজিপিন। এটা এতক্ষণ পরে আসলো কেন? এটা তো সবার আগে আসার কথা ছিল। বেনজোডাইজিপিন গাবা মাইমেটিক ইফেক্ট শো করে, সে গাবার অ্যাক্টিভিটিকে এনহ্যান্স করে, এভাবে সিএনএস কে ডিপ্রেশন করে। তো পেশেন্টের অ্যাংজাইটি আছে, অ্যাংজাইটি রিলিফ হবে। যদি ইনসমনিয়া থাকে, স্লিপ ডিসঅর্ডার, আর ইমপ্রুভমেন্ট অফ স্লিপ এগুলো হবে। তাহলে টু ইনক্রিজ গাবা অ্যাক্টিভিটি বাই ইউজিং বেনজোডাইজিপিনস। বেনজোডাইজিপিন গ্রুপের দুই একটা ড্রাগের নাম বলো দেখি। ঘুমের ওষুধের নাম জানো না? স্যার ডাইজিপাম। স্যার রিভোট্রিল তো ট্রেড নেম, এটা তো ট্রেড নেম স্যার। জেনেরিক নেম বলো। স্যার এটা তো যাই হোক, তোমাদের তো পড়ানো হয় না, কিন্তু এগুলো দুই একটা ড্রাগের নাম তো পাবলিকরাও জানে, ঠিক আছে? ক্লোনাজিপাম, ডায়াজিপাম, ক্লোনাজিপাম, হ্যাঁ, অ্যালপ্রাজোলাম, নাইট্রাজিপাম, অক্সাজিপাম, এই পাম দিয়ে সব। তো ঠিক আছে, তাহলে আমরা পাম থাকলে বোঝা লাগবে এটা ঘুমের ওষুধ। হ্যাঁ, সাধারণত এই বেনজোডাইজিপিন গুলোর শেষে পাম দেওয়া থাকে আর কি। এখন তোমাদের যতটুকু ডিসকাস করলাম, এর থেকে কিন্তু আমাদের একটা কোশ্চেন ভাইভাতে হোক বা রিটেনে হোক অনেক সময় ফেস করতে হতে পারে। আমি সামারাইজ করি, সেটা হলো কোশ্চেনটা যে নেম দ্য ইম্পর্টেন্ট সিএনএস নিউরোট্রান্সমিটার্স। Name the important neurotransmitters that are involved in some CNS diseases and some psychological disorders. Write down the pathophysiology of that diseases and pharmacological approaches of treatment of
their diseases and disorders. যা বললাম এটা ডিসকাস করা হয়ে গেছে না? বলো। জি স্যার। এটা কিন্তু আমি করে ফেলছি। এটা এভাবে কিন্তু কোশ্চেন রিটেনে আসতে পারে, ভাইভা পেজ করতে হতে পারে। যে ইম্পর্টেন্ট সিএনএস নিউরোট্রান্সমিটার গুলোর নাম বলো, কিছু সিএনএস নিউরোট্রান্সমিটার নাম বলো যেগুলো বিভিন্ন ডিজিজের সাথে ইনভলভ, সিএনএস ডিজিজেস এন্ড সাইকোলজিক্যাল ডিসঅর্ডারস এর সঙ্গে ইনভলভ, এবং কিভাবে ওই ডিজিজ গুলো হয় এই নিউরোট্রান্সমিটার সাথে লিংক করে কমে অথবা বেড়ে, এই তো দুইটা ভাবে হয়। কিছু ডিজিজ কমে হয় নিউরোট্রান্সমিটার, আর কিছু ডিজিজ বেড়ে গিয়ে হয়, নিউরোট্রান্সমিটার বেড়ে গিয়ে হয় বা অ্যাক্টিভিটি বেড়ে গিয়ে বা কমে গিয়ে হয়। এটা হলো প্যাথোফিজিওলজি। এরপরে হলো অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট অফ দিস ডিজিজ এন্ড ডিসঅর্ডারস। এটা কিন্তু বলে ফেলছে। যে ক্ষেত্রে নিউরোট্রান্সমিটার অ্যাক্টিভিটি কমে যায় ওই ক্ষেত্রে অ্যাপ্রোচ হলো কিভাবে ওই নিউরোট্রান্সমিটার অ্যাক্টিভিটি বাড়ানো যায়, আর যে ক্ষেত্রে নিউরোট্রান্সমিটার অ্যাক্টিভিটি কমে যায় বেড়ে যায় সেই ক্ষেত্রে অ্যাপ্রোচ হবে যে কিভাবে কি কি গ্রুপের ড্রাগ ইউজ করে ওই নিউরোট্রান্সমিটার অ্যাক্টিভিটি কমানো যায়। এই হচ্ছে প্রসেস অফ ট্রিটমেন্ট। যে ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই ক্ষেত্রে সেটা মেনশন করতে হবে। আচ্ছা, আমরা ইন্ট্রোডাক্টরি পার্টে এতটুকুই শেষ করে দিই। এখন আমরা একটা ছোট একটা টপিকস ডিসকাশনে চলে যাই, সেটা অবশ্যই নিউরোট্রান্সমিটারের রিলেশনেই চলে যাবে। আচ্ছা, আমরা নিউরোট্রান্সমিটার লিঙ্ক ডিজিজের মধ্যে দুইটা নিউরোট্রান্সমিটারের রিলেশনে একটা ডিজিজ পেয়েছি, সেটা হলো পার্কিনসনিজম। আমরা দেখলাম যে যদি ব্রেনে অ্যাসিটাইল কোলিন অ্যাক্টিভিটি বেড়ে যায় তাহলেও পার্কিনসনিজম হতে পারে, আর একটা হলো যদি ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি কমে যায় তাহলেও পার্কিনসনিজম হতে পারে। তো এবার আজকে আমরা এই টপিকটা একটু ডিসকাস করি, পার্কিনসনিজম এন্ড ড্রাগস ইউজড ইন ট্রিটমেন্ট অফ পার্কিনসনিজম। তোমরা কি শুনতে পাচ্ছ? ঠিক আছে। তো শুরুতে আমরা একটু জেনে নেই যে পার্কিনসনিজম কি, হোয়াট ইজ পার্কিনসনিজম। এটা হচ্ছে একটা নিউরোলজিক ডিসঅর্ডারস ক্যারেক্টারাইজড বাই মূলত অ্যাবনর্মাল মুভমেন্ট ডিসঅর্ডার বলা হয়। এই জন্য মুভমেন্ট ডিসঅর্ডার আরো অনেক আছে, তার মধ্যে পার্কিনসনিজম মোস্ট ইম্পর্টেন্ট, একটা নিউরোলজিক্যাল মুভমেন্ট ডিসঅর্ডারস। তো পার্কিনসনিজম ইজ ক্যারেক্টারাইজড বাই টেট্রাড। নাম্বার 1 tremor, number 2 rigidity, number 3 bradykinesia, number 4 postural instability. তাহলে tremor, rigidity, bradykinesia and postural instability or abnormal posture, these 4 are cardinal features of Parkinsonism. Parkinsonism পেশেন্টের একটা গেট হয়, গেট পড়ছো কি তোমরা? জি স্যার। গেট মানে কি? Some movement of the patient. গেট মানে হলো চলার ভঙ্গি, তাই না? এটা পেশেন্ট কিভাবে চলে তার চলন ভঙ্গি, গেট। তো পার্কিনসনিজম পেশেন্টের একটা স্পেশাল গেট হয় which is known as ফেস্টিনেটিং গেট। এটা তোমরা নিউরোমেডিসিনে ডিটেইলস পড়বে, ফেস্টিনেটিং গেট। তো এই পেশেন্টদের কি হয়? স্লো টু স্টার্ট ওয়াকিং, তারা হাঁটতে চাইলেই সাথে সাথে হাঁটতে শুরু করতে পারে না, শুরু করতে একটু দেরি হয়, স্লো। এই জন্য এটাকে বলা হয় ব্রেডিকাইনেসিয়া, এই যে আমরা বললাম 3 নাম্বার ফিচার। স্লো টু স্টার্ট ওয়াকিং, র্যাপিড স্মল স্টেপস, টেন্ডেন্সি টু রান, ছোট ছোট পা ফেলে হাঁটবে এবং মনে হবে যেন তাড়াতাড়ি হাঁটতেছে, দৌড়ানোর টেন্ডেন্সি। রিডিউসড আর্ম সুইং, হাঁটার সঙ্গে আমাদের যে আর্ম সুইং হয় তাদের এটা কম হয় বা অনেকের হয় না। ইম্পেয়ার্ড ব্যালেন্স অন টার্নিং,
ঘুরতে গেলে ইমব্যালেন্স হয়ে যেতে পারে। ডিফিকাল্ট টু কন্ট্রোল স্পিড অফ ওয়াকিং আর পেস অফ গেট। এখন আমরা দেখলাম যে হাঁটতে শুরু করতেও তার স্লোনেস, চলতেও সমস্যা, আর্ম সুইং নাই, টার্নিং এও প্রবলেম। আবার যদি হাঁটা শুরু করার পরে থামতে বলা হয় বা সে থামতে চায়, সাথে সাথে থামতে পারবে না, থামতেও তার মানে স্পিডটাকে কন্ট্রোল করতেও আবার প্রবলেম। এই সব মিলে যে গেট, এটাকে বলা হয় ফেস্টিনেটিং গেট, ক্যারেক্টারিস্টিক অফ পার্কিনসনিজম। It is Parkinsonian gait. এখানে একটা পেশেন্ট অফ পার্কিনসনিজম, এটা একটা ছবি আর কি। এখন what are the causes of Parkinsonism? Number 1 cause হচ্ছে idiopathic degeneration of neurons of substantia nigra. Substantia nigra তে যে নিউরন গুলো থাকে এগুলো আসলে ডোপামিনার্জিক নিউরন, সেগুলো নিউরন থেকে ডোপামিন, তো এগুলো ডিজেনারেশন হয়ে গেলে পার্কিনসনিজম হতে পারে। এখন পার্কিনসনিজম ডিউ টু ইডিওপ্যাথিক ডিজেনারেশন অফ ডোপামিনার্জিক নিউরনস, এর কারণে যে পার্কিনসনিজম হয় এটাকে বলা হয় পার্কিনসনস ডিজিজ। এছাড়া আদার কজে পার্কিনসনিজম হতে পারে, তার মধ্যে ইম্পর্টেন্ট কজ হচ্ছে ড্রাগ ইনডিউসড। সাম ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট হিসেবে কিন্তু পার্কিনসনিজম হতে পারে, এটাকে বলা হয় ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজম। এছাড়া সাম আদার নিউরোলজিক ডিজিজ যেমন নিউরোসিফিলিস, উইলসনস ডিজিজ, হান্টিংটনস ডিজিজ, MSA মাল্টিপল সিস্টেম অ্যাট্রফি, PSP প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পলসি, এগুলো কিছু নিউরোলজিক ডিজিজ, এগুলোতেও পার্কিনসনিজম হতে পারে। তাহলে নাম্বার 1 ইডিওপ্যাথিক ডিজেনারেশন অফ ডোপামিনার্জিক নিউরনস অফ CNS, এরপরে হচ্ছে ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজম and some other neurologic disease. তো এখন ইডিওপ্যাথিক ডিজেনারেশন অফ ডোপামিনার্জিক নিউরনস এর কারণে যে পার্কিনসনিজম, এটাকেই বলা হচ্ছে পার্কিনসনস ডিজিজ। এখন যদি বলি পার্কিনসনিজম ভার্সাস পার্কিনসনস ডিজিজ, বলো তাহলে কি হবে? স্যার পার্কিনসনস ডিজিজ শুধু স্যার ওই যে ডিজেনারেশনের কারণে হবে, আর টোটাল যে কোনো কারণে হলেই স্যার ওইটা পার্কিনসনিজম। মানে ক্লিনিক্যাল সিনড্রোম ক্যারেক্টারাইজড বাই দি টেট্রাড, ওই যে বলা হলো যেগুলো ট্রেমর, রিজিডিটি, ব্র্যাডিকাইনেসিয়া, পোস্চুরাল ইনস্টেবিলিটি, এই মিলে যে ক্লিনিক্যাল সিনড্রোম, এটাকে বলা হয় পার্কিনসনিজম। হোয়াট এভার মে বি কজ যাই হোক, এই সিনড্রোম থাকলে এটা হলো পার্কিনসনিজম। আর যখন কজ ডিউ টু ইডিওপ্যাথিক ডিজেনারেশন অফ ডোপামিনার্জিক নিউরনস অফ ব্রেন, তখন এটা স্পেসিফাই হয়ে গেল, এটাকে বলা হবে তখন পার্কিনসনস ডিজিজ। নাও আমরা বললাম যে ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজম, হোয়াট আর দ্য অফেন্ডিং ড্রাগস ফর হুইচ পার্কিনসনিজম মে ওকার। মোস্ট ইম্পর্টেন্ট দুইটা গ্রুপ একদম মনে রাখো, অ্যান্টিসাইকোটিক ড্রাগস এন্ড অ্যান্টি-ইমিটিক ড্রাগস, এই দুইটা হেডিং এ এটা সবসময়ের জন্য মনে রাখতে হবে। সব ভুলে গেলেও এই দুইটা হেডিং অন্তত বলতে পারলেও কাজ হবে। অ্যান্টিসাইকোটিক ড্রাগস, অ্যান্টি-ইমিটিক ড্রাগস, এছাড়া অ্যাড্রেনার্জিক নিউরন ব্লকার্স, MPTP। তো যদি পরের দুটো ভুলেও যায়, কিন্তু এই দুটো ভোলা যাবে না, এই দুটো সবার মনে থাকে। তাহলে অ্যান্টিসাইকোটিক ড্রাগস এন্ড অ্যান্টি-ইমিটিক ড্রাগস, এই দুইটা ইম্পর্টেন্ট গ্রুপ অফ ড্রাগস এর কারণে পার্কিনসনিজম হতে পারে। তো অ্যান্টিসাইকোটিক ড্রাগস তো অনেক আছে, ক্লাসিফিকেশনের মধ্যে আলাদা ক্লাস আছে, এখানে তোমরা 2-3টা ড্রাগের নাম মনে রাখো। ক্লোরপ্রোমাজিন, হ্যালোপেরিডল, ট্রাইফ্লুওপ্রাজিন, ক্লোরপ্রোমাজিন, হ্যালোপেরিডল, ট্রাইফ্লুওপ্রাজিন, এরা কিন্তু অ্যান্টিসাইকোটিক ড্রাগ। আমরা যে এতে দেখাইলাম না নিউরোট্রান্সমিটারের রিলেশনে, যে কোনো ক্ষেত্রে নিউরোট্রান্সমিটার কমে যায়, সেই ক্ষেত্রে দরকার হয় ওই নিউরোট্রান্সমিটার অ্যাক্টিভিটি বাড়ানো। আবার কোনো ক্ষেত্রে নিউরোট্রান্সমিটার অ্যাক্টিভিটি বেড়ে যায়, সেই ক্ষেত্রে দরকার হয় নিউরোট্রান্সমিটারের অ্যাকশন কমানো। তো সাইকোসিসের মোস্ট ইম্পর্টেন্ট সাইকোসিস হচ্ছে সিজোফ্রেনিয়া। তো এই ক্ষেত্রে ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি ব্রেনে বেড়ে যায়, এই কারণেই সিজোফ্রেনিয়া হয়। তো এই জন্য এক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে ডোপামিনের অ্যাক্টিভিটি কমানো বাই ইউজিং ডোপামিন রিসেপ্টর ব্লকার, D2 ডোপামিন 2 রিসেপ্টর ব্লকারস।
এই ড্রাগ গুলো হচ্ছে ডোপামিন রিসেপ্টর ব্লকার, D2 রিসেপ্টর ব্লকারস, ক্লোরপ্রোমাজিন, হ্যালোপেরিডল, ট্রাইফ্লুপরাজিন। তো যেহেতু সাইকোসিস বা সিজোফ্রেনিয়া ট্রিটমেন্ট হিসেবে ডোপামিন অ্যাক্টিভিটি কমানোর জন্য D2 রিসেপ্টর ব্লকার ইউজ করা হয়। তো কমাইতে গিয়ে আমরা আবার একটা দেখেছি যদি ব্রেনের ডোপামিনের অ্যাক্টিভিটি কমে যায় তাহলে তো আবার পার্কিনসনিজম হয়। এই জন্যই ড্রাগ ইনডিউস পার্কিনসনিজমের কজে ড্রাগ লিস্টের মধ্যে নাম্বার 1 আসে গেছে অ্যান্টিসাইকোটিক ড্রাগ। এরপরে অ্যান্টিমিটিক ড্রাগস, ক্লোরপ্যারাজিন, মেটোক্লোরপ্রামাইড, ড্রোপেরিডল, ডমপেরিডল। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি আসলে পার্কিনসনিজমের রিস্ক হচ্ছে ক্লোরপ্যারাজিন এটাতে, এরপরে মেটোক্লোরপ্রামাইড। আর এগুলো রেয়ার, ডমপেরিডনে রেয়ার, ডমপেরিডনে বেশি ইউজ হয় এখন অ্যান্টিমিটিক হিসাবে। তো এরাও আসলে D2 রিসেপ্টর ব্লক করে কাজ করে, এই জন্য এদের কারণেও পার্কিনসনিজম হয়। তাহলে অ্যান্টিসাইকোটিক্স, অ্যান্টিমিটিক্স। অ্যাড্রেনার্জিক নিউরন ব্লকারসের মধ্যে রিসারপিন, টেট্রামেনাজিন, এমপিটিপি, মিথাইল ফিনাইল টেট্রাহাইড্রোপাইরিন। এগুলো রেয়ার কথাবার্তা, এগুলো একটু খালি মনে রাখলে হবে। এই দুটো গ্রুপ ভুললে চলবে না, অ্যান্টিসাইকোটিক্স এন্ড অ্যান্টিমিটিক্স। অ্যান্টিসাইকোটিক্স এর মধ্যে ক্লোরপ্রোমাজিন, হ্যালোপেরিডল, ট্রাইফ্লোপ্রাজিন। এন্ড অ্যান্টিমিটিক্স এর মধ্যে ক্লোরপ্যারাজিন এন্ড মেটোক্লোরপ্রামাইড। এবারে পার্কিনসনিজমের প্যাথোফিজিওলজি অলরেডি বলা হয়ে গেছে। আমরা কি দেখেছি? নরমালি ব্রেনে there is balance system between dopamine and acetylcholine. Within brain normally balance থাকে এই দুইটার মধ্যে, দুইটা নিউরোট্রান্সমিটার অ্যাক্টিভিটির মধ্যে ব্যালেন্স থাকে। তো তখন সবকিছু কোঅর্ডিনেটলি হইতে থাকে, মুভমেন্ট সবকিছু যেভাবে হয় সেভাবে হইতে থাকে। তো যখনই there is imbalance between dopamine and acetylcholine activity within brain, imbalance হয়ে গেলেই প্রবলেম। তো ইমব্যালেন্সটা দুই ভাবে হইতে পারে যে ডোপামিন অ্যাক্টিভিটি কমে গেল, আর একটা হইতে পারে অ্যাসিটাইলিন অ্যাক্টিভিটি বেড়ে গেল। দুটোই নরমালি ডোপামিন আর অ্যাসিটাইলকোলিনের মধ্যে ব্যালেন্স থাকে, যে কোনো একদিকে কমা বাড়া হয়ে গেলে তো ইমব্যালেন্স হয়ে যাবে। তো যদি ডোপামিনের যে অ্যাক্টিভিটি কমে যায় এটাও ইমব্যালেন্স, যদি অ্যাসিটাইলকোলিন অ্যাক্টিভিটি বেড়ে যায় এটাও ইমব্যালেন্স। অথবা যদি দুইটাই একই সঙ্গে হয়, এদিকে ডোপামিন অ্যাক্টিভিটিও কমে গেল, অ্যাসিটাইলকোলিন অ্যাক্টিভিটিও বেড়ে গেল, যে কোনো ভাবেই এই ইমব্যালেন্স হয়ে গেলেই যে ডিজিজ হবে সেটাই হচ্ছে পার্কিনসনিজম। দিস ইজ ইন ব্রিফ প্যাথোফিজিওলজি অফ পার্কিনসনিজম। ডিক্রিজ ডোপামিন অ্যাক্টিভিটি, increase acetylcholine activity, or even both. Thus, there is imbalance between dopamine and acetylcholine activity within brain. তাহলে হয়ে গেল পার্কিনসনিজম। এখন অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট অফ পার্কিনসনিজম, যেট ইজ ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট অফ পার্কিনসনিজম। তাহলে অ্যাপ্রোচ হলো দুইটা। যেহেতু ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি কমে গেলে পার্কিনসনিজম হয়, নাম্বার 1 অ্যাপ্রোচ হচ্ছে টু ইনক্রিজ ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি, and number 2 approach হচ্ছে to decrease acetylcholine activity or cholinergic activity. এই হলো দুটো অ্যাপ্রোচ। এখন এই অ্যাপ্রোচে বেসিসে কি ড্রাগ ইউজ করা হয়? তাহলে ড্রাগস দ্যাট ইনক্রিজ ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি and drugs that decrease cholinergic activity. Drugs that increase dopaminergic activity, drugs that decrease cholinergic activity. এখন what are the drugs that increase dopaminergic activity? আচ্ছা, তার আগে আমরা একটু ভাইভার কোশ্চেন। আচ্ছা, তোমরাই বলো দেখি যে ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি বাড়ানো যেতে পারে কিভাবে? কি ড্রাগ ইউজ করে? ডোপামিনার্জিক অ্যাগনিস্ট। কি নাম কি? ডোপামিন ইউজ করা যাবে না? জি স্যার, এনজাইম। আমরা চাচ্ছি ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি বাড়াইতে। আমরা ইমিডিয়েট ড্রাগ তো ডোপামিন, ডোপামিনের অ্যাক্টিভিটি বাড়াইতেই চাই। এর ডোপামিন ইউজ করলে তো ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি বাড়বে নাকি? জি স্যার। তাহলে নাম্বার 1 হওয়া উচিত না ডোপামিন? না স্যার। জি স্যার। হ্যাঁ না না স্যার। বলো, আর কি এক্সপ্লেনেশন বলো?
না স্যার, ডোপামিন ইউজ করতে পারবো না স্যার, ইম্পারমিয়েবল ইনটু সিএনএস। হ্যাঁ, কেন? ডোপামিন স্যার সিএনএস এ ঢুকতে পারে না। আচ্ছা, এটা একটা ভালো কথা বলছো। ঠিক আছে, আমরা একটু সিকোয়েন্সিয়ালি আসি। ভেরি গুড, থ্যাংক ইউ। আসলে অ্যাপ্রোচ হিসেবে তো আমাদের ডোপামিন ইউজ করার কথা, কিন্তু ডোপামিন ইউজ করলেই যে এটার আমরা এর ইফেক্ট পাবো কিনা সেটা তো আমাদের দেখতে হবে। এখন আসো, যদি ডোপামিন আমরা ওরালি দেই, ওরালি দিলে যে ট্রাক্টে লিভারে, এটা তো ক্যাটেকোলামাইন না? একটা ডোপামিন একটা ক্যাটেকোলামাইন, তো মনে আছে? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে ওরালি ক্যাটেকোলামাইন গুলো কি ওরালি দেওয়া যায়? অটোনমিক না, স্যার। নলেজ থেকে বলো, ওরালি স্যার। দিলে কি হবে? স্যার ডাইজেস্ট হয়ে যাবে স্যার। যে ট্রাক্ট এন্ড লিভারে যে মেটাবলাইজিং এনজাইম আছে, মোনোঅ্যামাইন অক্সিডেজ এন্ড ক্যাটাকোলামিথাইল ট্রান্সফারেজ। মাও এটা দ্বারা তো ব্রেকডাউন হয়ে যাবে, এটা তো সার্কুলেশনে যাবেই না। তাহলে ওরালি দিলে এটা টোটালি ইনএফেক্টিভ, ক্যাটেকোলামাইন তো ওরালি ইনএফেক্টিভ। এখন তাহলে আমরা বলতে পারি যে তাহলে আমরা প্যারেন্টারালি দেই, ইনজেক্টেবল দেই। তো যদি ইনজেক্টেবল দেইও তাহলে কি হবে? যে একজন যেটা বলেছে সেটা হলো যে ডোপামিন কান্ট ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার। তাহলে ইনজেক্টেবল দিয়ে লাভ হবে? ওরালি দিতে পারছি না, ইনজেক্টেবল দিলাম, প্যারেন্টারালি দিলাম, দিয়ে লাভ কি? সার্কুলেশনে থেকে যাবে, এটা তো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না। তাহলে আমাদের পার্কিনসনিজমের ট্রিটমেন্টের জন্য ড্রাগ কোথায় পৌঁছা দরকার? ডোপামিন কোথায় পৌঁছতে হবে? সিএনএস স্যার, ব্রেন পৌঁছতে হবে। ব্রেনে না পৌঁছলে তো আর এটা ট্রিটমেন্ট হবে না। তো তাহলে ডোপামিন তো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, তাহলে তো প্যারেন্টারালি ডোপামিন দিয়েও কোনো লাভ নেই। ওরালি দিলে তো ব্রেকডাউন হয়ে যাচ্ছে, অ্যাবজর্পশনই হচ্ছে না, ইনএফেক্টিভ। আবার পার্কিনসনিজমের ট্রিটমেন্টে এমনি ডোপামিন তো আমরা কার্ডিওভাস্কুলার ইন্ডিকেশনে তো প্যারেন্টারালি দেই, ইনজেকশন হিসেবে ডোপামিন দেওয়া হয় কার্ডিওজেনিক শক ট্রিটমেন্টে, সেটা তো আছে। কিন্তু আমরা তো চাচ্ছি এখানে পার্কিনসনিজমের ট্রিটমেন্ট, সেটা ট্রিটমেন্ট হতে হলে তো একে ব্রেনে পৌঁছতে হবে। যেহেতু ডোপামিন ইটসেলফ কান্ট ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার, সে পারে না, তো কাজেই ডোপামিন প্যারেন্টারালি ইনজেক্টেবল হিসেবে দিয়েও কোনো লাভ নেই পার্কিনসনিজমের ট্রিটমেন্ট হিসেবে। তাহলে কি উপায়? তাহলে ডোপামিনের এমন ফর্ম দিতে হবে যেটা দিলে এটা ওরালি দেওয়া যায় যদি, তাহলে সবচেয়ে ভালো। যেহেতু পার্কিনসনিজমের ট্রিটমেন্ট এটা তো লং টার্ম ট্রিটমেন্ট, এটা তো একদিন 2 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ না, এটা বছরের পর বছর ট্রিটমেন্ট। তো কাজে ওরাল ফর্মুলেশনই এটা আমাদেরকে খুঁজতে হবে। সেই জন্য যদি এমন ফর্ম আমরা ফর্মুলেট করতে পারি যেটা ওরালিও দেওয়া যাবে, আবার ওরালি দিয়ে অ্যাবজর্পশন হওয়ার পরে সে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেনেও পৌঁছতে পারবে এবং ব্রেনে গিয়ে ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি বাড়ায় দিতে পারবে, এরকম ফর্মুলেশন দরকার। তো দিস ইজ লেভোডোপা। তো যদি লেভোডোপা দেওয়া হয় তাহলে যেটা হবে, লেভোডোপা ওরালি দিলে এটা ব্রেকডাউন হবে না, যেহেতু এটা লেভো এবং ডোপা ফর্ম, ডোপামিন না, ডোপা ফর্ম, ডোপারই লেভো ফর্ম, আইসোফর্ম। তাহলে এটা ওরালি দিলে অ্যাবজর্পশন হবে এবং এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেনে পৌঁছতে পারবে, এটা অ্যান্টি পার্কিনসনিয়ান ইফেক্ট দেবে। স্টিল প্রবলেম, তারপরে সমস্যা হলো যে যদি লেভোডোপা আমরা দেই, তো লেভোডোপা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে ঠিক আছে, কিন্তু এটা সার্কুলেশন থেকে তো বডির সব টিস্যুতে চলে যাবে এবং পেরিফেরালি এই লেভোডোপা ডোপামিনে কনভার্সন হয়ে পেরিফেরালি, স্পেশালি কার্ডিওভাস্কুলার সিস্টেমে এটা অ্যাডভার্স ইফেক্ট হবে, মানে পেরিফেরাল অ্যাডভার্স ইফেক্ট হয়ে যাবে। আর যেহেতু পেরিফেরালি এটা ব্রেকডাউন হচ্ছে, তার মানে লেভোডোপা আমরা যতটুকু দিচ্ছি পুরোটা ব্রেনে পৌঁছবে না, পেরিফেরালি অনেক মেটাবলিজম হয়ে যাবে এবং মেটাবলিজম হয়ে মেটাবলিক প্রোডাক্ট দিয়ে, যেমন ডোপামিন হবে, এটা দিয়ে অ্যাডভার্স ইফেক্ট হবে কার্ডিওভাস্কুলার সিস্টেম স্পেশালি। আর ব্রেনে টার্গেট ইফেক্ট পাইতে হলে আমাদের এই কারণে ডোজটা অনেক বেশি দেওয়া লাগবে, লেভোডোপার ডোজ বেশি দেওয়া লাগবে, যেহেতু পেরিফেরালি অনেক লেভোডোপা ব্রেকডাউন হয়ে যায়। এই জন্যই এই প্রবলেমটাকে সলভ করার জন্য যেটা করতে হবে যে পেরিফেরাল মেটাবলিজম অফ লেভোডোপা এইটাকে ইনহিবিট করার জন্য যে ড্রাগ আছে সেটা সাথে অ্যাড করে দেওয়া। তার মানে পেরিফেরাল মেটাবলিজম হয়
by dopa decarboxylase enzyme, levodopa, dopar. আমরা পরের স্লাইডে আসি, যেটা বলতেছিলাম হাউ টু ইনক্রিজ ডোপামিন অ্যাক্টিভিটি উইদিন ব্রেন। তো নাম্বার 1 আনসার হওয়ার কথা ইউজ অফ ডোপামিন, বাট ইট ইজ কোশ্চেনেবল। কেন? এটাকে আসলে ডোপামিন দেওয়া যাবে? কারণ ডোপামিন দিলে প্রবলেম, আমরা যেটা বললাম ওরালি দিলে মেটাবলাইজড হয়ে যাবে, অ্যাবজর্পশন হবে না। প্যারেন্টারালি যদিও দেই ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে না, কাজেই কাজ হবে না। এই প্রবলেম সলভ করার জন্য এটা সলিউশন হচ্ছে ইমিডিয়েট প্রিকারসর অফ ডোপামিন, লেভোডোপা আমরা অ্যাড দিতে পারি ওরালি। এটা যেহেতু লেভোডোপা, এটা ডোপামিন না, তো কাজে এটা যে ট্র্যাক্টে লিভারে মেটাবলিজম হবে না, আর যেটা অ্যাবজর্পশন হবে সেটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে যাবে ব্রেনে গিয়ে লেভোডোপাটা ডোপামিনে কনভার্সন হবে আগে বাই ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম হয়ে এখানে সে ডোপামিন অ্যাক্টিভিটি বাড়িয়ে দিয়ে পার্কিনসনিজমের ফিচার ইমপ্রুভমেন্ট করবে, মানে ট্রিটমেন্ট হবে। স্টিল প্রবলেম, তারপরে প্রবলেম যেটা বললাম যে লেভোডোপা যদি আমরা দেই সিঙ্গলি, যদি দেই অ্যালন যদি দেই লেভোডোপা, তাহলে যেটা প্রবলেম যে সার্কুলেশনে থেকে পেরিফেরালি এই অ্যাডমিনিস্ট্রার্ড লেভোডোপার অনেক একটা পোর্শন এটা মেটাবলাইজড হয়ে যাবে বাই ডোপা ডিকার্বক্সিলেজ। লেভোডোপা ইজ মেটাবলাইজড বাই ডোপা ডিকার্বক্সিলেজ। তো এজন্য লার্জ ডোজ অফ লেভোডোপা ইজ রিকোয়ার্ড টু অবটেইন ডিজায়ার্ড ইফেক্ট। তো পেরিফেরাল ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম দ্বারা লেভোডোপা ডোপামিনে কনভার্সন হয়ে যাচ্ছে ব্রেনে ঢোকার আগে। তো সেগুলো তো আর ব্রেনে ঢুকবে না, ডোপামিন হয়ে গেলে তো আর ব্রেনে ঢুকতে পারবে না, ওগুলো দিয়ে বরং পেরিফেরাল অ্যাডভার্স ইফেক্ট হবে, মোর অ্যাডভার্স ইফেক্ট হবে। আর ওগুলো ব্রেকডাউন হওয়ার কারণে যে আমরা যে পরিমাণ লেভোডোপা দিয়েছিলাম সেটার পরিমাণ কমে যাবে। এই জন্য ডিজায়ার্ড ইফেক্ট পাইতে হলে লার্জ ডোজ অফ লেভোডোপা দেওয়া লাগবে। এই প্রবলেমটা সলভ করার জন্য যেটা কো-অ্যাডমিনিস্ট্রেশন অফ লেভোডোপা অ্যান্ড ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটর, যে এনজাইমটা পেরিফেরালি লেভোডোপাকে ব্রেকডাউন করে এটার ডোজ পরিমাণ কমায় দিচ্ছে, ব্রেনে যাওয়ার মতো লেভোডোপার পরিমাণ কমায় দিচ্ছে, আবার পেরিফেরাল অ্যাডভার্স ইফেক্টও হচ্ছে। তো সেই এনজাইম ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটর এর সঙ্গে অ্যাড করে দিতে হবে, কম্বিনেশন। তো ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটরস এর নাম কার্বিডোপা বেনসারাজাইড, কার্বিডোপা অর বেনসারাজাইড এগুলো। তো কমন ফর্মুলেশন হচ্ছে লেভোডোপার সঙ্গে কার্বিডোপা, কম্বিনেশন ফর্মুলেশন এটা ইউজ করা হয়। তো এদের আবার স্পেশালিটি হলো যে ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটরস হিসেবে যে ড্রাগ গুলো আছে কার্বিডোপা বেনসারাইড, এরা নিজেরা আবার ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না। তো এই জন্য তারা লেভোডোপা কনভার্সন ইনটু ডোপামিন এটা শুধু পেরিফেরালি ইনহিবিট করে, যেহেতু নিজেরা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, ব্রেনে ঢুকতেছে না, পেরিফেরালি এদের কনভার্সনটা ইনহিবিট করতেছে, কিন্তু ব্রেনে ঢুকতে হচ্ছে না। কাজে ব্রেনে যে লেভোডোপা যাওয়ার পরে আবার লেভোডোপাকে ডোপামিনে কনভার্ট হইতে হবে, হয়ে সে অ্যান্টি পার্কিনসনিয়ান ইফেক্ট দেবে, সেটা কোনো ইন্টারফেয়ার হচ্ছে না। ব্রেনে লেভোডোপা যথেষ্ট পরিমাণে ঢুকতেছে, ঢোকার পরে সেটা আবার ডোপামিনে কনভার্ট হয়ে অ্যাকশন হচ্ছে, পার্কিনসনিজমের ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো এটা তোমাদের রিটেনে অনেক সময় হয়ে আসতে পারে, জাস্টিফাই কো-অ্যাডমিনিস্ট্রেশন অফ লেভোডোপা অ্যান্ড কার্বিডোপা, বা শর্ট নোট হিসেবে কো-কার্বিডোপা, কো-লেভোডোপা। কো-লেভোডোপা মানে হলো লেভোডোপার সঙ্গে আর কিছু দিয়ে একটা কম্বিনেশন ফর্মুলেশন। আর কিছু বলতে যেটা দেওয়া হয় সেটা হলো যে ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটর কার্বিডোপা, combination of carbidopa or benzarazide and levodopa. Usually formulation গুলো 1:4 or 1:10 রেশিওতে ফর্মুলেট করা হয়। তো প্রথমটা যেটা কার্বিডোপা সেটা তো বললামই, এরা হচ্ছে পেরিফেরাল অর এক্সট্রা সেরিব্রাল ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটরস। এরা শুধু পেরিফেরালি ডোপা ডিকার্বক্সিলেজকে ইনহিবিট করে, তারা নিজেরা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, সিএনএস এন্ট্রি নাই। আর লেভোডোপা ইমিডিয়েট মেটাবলিক প্রিকারসর অফ ডোপামিন, এটা ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার। তো এই দুটো যদি একসঙ্গে দেওয়া হয় তাহলে এ যেটা দ্যাট ইজ কার্বিডোপা লেভোডোপার পেরিফেরাল মেটাবলিজম ইনহিবিট করবে, যার ফলে
লেভোডোপা পেরিফেরালি আর মেটাবলিজম হবে না, অল্প পরিমাণ লেভোডোপা দিলেই এটা ব্রেনে ঢুকে যাচ্ছে, আমাদের ডিজায়ার্ড ইফেক্ট আমরা পাচ্ছি। আর যেহেতু পেরিফেরালি এটার কনভার্সন ইনহিবিট করতেছে, তো পেরিফেরাল অ্যাডভার্স ইফেক্ট যেগুলো, এগুলো ইনহিবিশন হয়ে যাবে। সো কম্বিনেশন অফ কার্বিডোপা এন্ড লেভোডোপা ইজ জাস্টিফাইড। তো এটা তোমাদের শর্ট নোট অথবা শর্ট আনসার কোশ্চেন হিসেবে কিন্তু আসতে পারে। আচ্ছা, এটা আমরা শুধু ডোপামিন, লেভোডোপা, কার্বিডোপা এই নিয়ে কথা বললাম। এখন আমরা এজ এ হোল ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য কি কি ড্রাগ আছে এগুলো বলি। ড্রাগস দ্যাট ইনক্রিজ ডোপামিন অ্যাক্টিভিটি, অবশ্যই নাম্বার 1 প্রিকাসর অফ ডোপামিন, যেটা নিয়ে এতক্ষণ বললাম, লেভোডোপা। এরপরে ডোপা ডিকার্বোক্সিলেজ ইনহিবিটরস, কার্বিডোপা আর বেনসারাজাইড। এরপরে ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট, ডাইরেক্টলি রিসেপ্টর অ্যাগনিস্ট ইউজ করা যেতে পারে। এই রিসেপ্টর অ্যাগনিস্ট আবার প্যারেন্টারাল এন্ড ওরাল আছে। প্যারেন্টারাল হচ্ছে অ্যাপোমরফিন, ওরাল হচ্ছে ব্রোমোক্রিপ্টিন, ক্যাবারগুলিন, পারগোলাইড। আচ্ছা, এই ড্রাগগুলোর নাম তোমরা কি আগে শুনছো? ব্রোমোক্রিপ্টিন, ক্যাবারগুলিন, পারগোলাইড, এটা একটা গ্রুপের প্ল্যান্ট ডেরিভেটিভ। একটা প্ল্যান্ট ডেরিভেটিভ ড্রাগের কি কি আছে, নাম আছে? পাপাভার সমনি, ফির ওপিয়াম স্যার। ঠিক আছে না, ইয়া বলো, কেমিক্যাল গ্রুপ বলো। কেমিক্যাল গ্রুপ মানে একটা হেডলাইন আছে যে প্ল্যান্ট সোর্স থেকে যে সব ড্রাগ পাওয়া যায় তাদেরকে কিছু কেমিক্যাল গ্রুপের আন্ডারে ফেলানো হয়েছে। অ্যালকালয়েড স্যার। আর একটা ইম্পর্টেন্ট দুইটা বলো, একটা হলো অ্যালকালয়েড আর একটা গ্লাইকোসাইড। মনে নাই? এগুলো মনে রাখতে হবে তো। এখন এরা কি? এরা কিন্তু কোনো একটা ক্লাসের রিলেশনের মধ্যে আমি তোমাদের বলছিলাম, ব্রোমোক্রিপ্টিন, ক্যাবারগুলিন, পারগোলাইড, এরা এরা এক ধরনের অ্যালকালয়েড। কোন অ্যালকালয়েড? কোন প্ল্যান্ট থেকে ডেরিভেটিভ? আচ্ছা, যাই হোক, মনে রাখতে না, এখন বলতেছি এটা মনে রাখো, এটা কিন্তু রিলেশনে কোশ্চেন এসে যেতে পারে। আর্গোট অ্যালকালয়েড, ঠিক আছে? আর্গোট অ্যালকালয়েড, এটা মনে রাখো। এই যে ব্রোমোক্রিপ্টিন, ক্যাবারগুলিন, পারগোলাইড, এরা হচ্ছে আর্গোট অ্যালকালয়েড। আচ্ছা, এরপরে রোপিনিরল, লাইসুরাইড, প্রামিপেকজল, লার্গোট্রিল, এরা সব হচ্ছে ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট। তাহলে আমরা পাইলাম প্রিকাসর অফ ডোপামিন লেভোডোপা, ডোপা ডিকার্বোক্সিলেজ ইনহিবিটরস, কার্বিডোপা, বেনসারাজাইড, এন্ড ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট। প্যারেন্টারাল হচ্ছে অ্যাপোমরফিন, ওরাল হচ্ছে ব্রোমোক্রিপ্টিন, ক্যাবারগুলিন, পারগোলাইড, রোপিনিরল, লাইসুরাইড, প্রামিপেকজল, লার্গোট্রিল। এবারে মাও বি ইনহিবিটর, স্পেসিফিক মোনোঅ্যামিন অক্সিডেজ বি ইনহিবিটরস, সেলিজিলিন, রাসাজিলিন। মাও বি ইনহিবিটর, সেলিজিলিন, রাসাজিলিন। কম্ট ইনহিবিটর, টলক্যাপন, এন্টাক্যাপন। কম্ট ক্যাটেকোলোমিথাইল ট্রান্সফারেজ ইনহিবিটরস, টলক্যাপন, এন্টাক্যাপন। এন্ড একটা অ্যান্টিভাইরাল ড্রাগ অ্যামান্টাডিন, এটারও কিন্তু অ্যান্টি পার্কিনসনিয়ান ইফেক্ট আছে। এটা মূলত অ্যান্টিভাইরাল ড্রাগ, কিন্তু এটার অ্যান্টি পার্কিনসনিয়ান ইফেক্ট আছে, সেই হিসেবে এটা ড্রাগস ইউজড ফর ট্রিটমেন্ট অফ পার্কিনসনিজম এর মধ্যে ডোপামিন অ্যাক্টিভিটি বাড়ানোর লিস্টে এটা অ্যাড হয়ে গেছে। ইট ইজ অ্যামান্টাডিন। এবারে ড্রাগস দ্যাট ডিক্রিজ কোলিনার্জিক অ্যাক্টিভিটি, দ্যাট ইজ সাম অ্যান্টিমাস্কারিনিক ড্রাগস। তোমাদের অটোনমিক রিলেশনে কিন্তু নাম বলা হয়েছিল, মনে আছে? স্যার বেনস্ট্রোপিন, বেনসেক্সুল। ভেরি গুড। আর বাইপেরামাইড স্যার বলছেন। পাইপ্যারামাইড না, প্রোসাইক্লিডিন। প্রোসাইক্লিডিন এটা অনেক কাল থেকে ইউজ হয়ে আসছে। প্রোসাইক্লিডিন, এছাড়া বেনস্ট্রোপিন, বেনজহেক্সল আর ট্রাইহেক্সাইফেনিডাইল, অরফেনাড্রিন, বাইপেরিডিন। ও, তুমি কি এটাই বলতে চাচ্ছিলা? বাইপেরিডিন, ঠিক আছে। তাহলে এই পাঁচটা নাম মনে রাখতে হবে কিন্তু, প্রোসাইক্লিডিন, অরফেনাড্রিন, বেনজহেক্সল আর ট্রাইহেক্সাইফেনিডাইল and byperidine. These are the drugs that decrease acetylcholine activity with brain. Thus, স্যার এরা কোন রিসেপ্টরে কাজ করে? treat Parkinson. কোন মাস্কারিন, কোন
প্যাথোফিজিওলজি অফ পার্কিনসনিজমে কি বললাম আমরা? একটা হলো ডোপামিনের যে অ্যাক্টিভিটি কমে যাওয়া, আর একটা হলো অ্যাসিটাইল কোলিন অ্যাক্টিভিটি বেড়ে যাওয়া। এই জন্য অ্যাপ্রোচ হলো দুইটা, একটা হলো যে ডোপামিনের যে অ্যাক্টিভিটি বাড়ানো, এই জন্য আমরা অনেকগুলো ড্রাগের নাম বললাম, লিস্ট দেখাইলাম এতক্ষণ। আর একটা অ্যাপ্রোচ যেহেতু কোলিনের যে অ্যাক্টিভিটি বেড়ে গেলে পার্কিনসনিজম হয়, তাহলে কোলিনার্জিক অ্যাক্টিভিটি কমানোর জন্য যে ড্রাগ, দ্যাট ইজ অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। স্যার এর M4 M5 মাস্কারিনিক রিসেপ্টরের উপরে কাজ করতেছে। মাস্কারিনিক অ্যান্টি মাস্কারিনিক 4 5 এ সাইক্লিডিন অরফেনাড্রিন বেনস্ট্রোপিন বেনজেক্সল বাইপেরিডিন। আচ্ছা, এবারে লেভোডোপা যে আমরা বললাম, লেভোডোপার অ্যাডভার্স ইফেক্টস মনে রাখতে হবে। লেভোডোপার কমন অ্যাডভার্স ইফেক্টস হচ্ছে জে ট্র্যাক্ট অ্যাডভার্স ইফেক্ট। লেভোডোপা যারা খায় তাদের এটা কমন প্রবলেম, তাদের অ্যানোরেক্সিয়া ডেভেলপ করে, নসিয়া, ভমিটিং এই টেন্ডেন্সি ডেভেলপ করে। এই জন্য অনেক সময় লেভোডোপা দিলে তাদের সঙ্গে পাশাপাশি ডমপেরিডন কিংবা অ্যান্টাসিড দিয়ে দেওয়া হয়, তাহলে এই টেন্ডেন্সিটা কমে যায়। কার্ডিওভাস্কুলার সিস্টেমে পস্চুরাল হাইপোটেনশন, কার্ডিয়াক অ্যারিথমিয়া, সিএনএস, এই যে এই ডোপামিন অ্যাক্টিভিটি কমে যাওয়া বেড়ে যাওয়া, দুই দিকেই তো সমস্যা। সিজোফ্রেনিয়া ট্রিটমেন্টে ডোপামিন রিসেপ্টর ব্লকার ইউজ করে দিলে দেখা গেল যে তাদের আবার এক্সট্রা পিরামিডাল সিনড্রোম, এই পার্কিনসনিজম দেখা দেয়। আবার পার্কিনসনিজমের ট্রিটমেন্টে লেভোডোপা ইউজ করে ডোপামিনের অ্যাক্টিভিটি বাড়ায় দিয়ে আবার তাদের এই সাইকোসিস হতে পারে। এজন্য সিএনএস এ সাইকোসিস, ডিপ্রেশন, হ্যালুসিনেশন, ডিলিউশন, ড্রিম, এজিটেশন, কনফিউশন এগুলো হতে পারে। সাইকোসিস এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা হলো একদম এক্সপ্লেইন করা যায় ডোপামিনের অ্যাক্টিভিটি দিয়ে, যে ডোপামিন অ্যাক্টিভিটি বাড়লেই সাইকোসিস, সিজোফ্রেনিয়া লাইক ফিচার। হ্যালুসিনেশন, ডিলিউশন, এজিটেশন, কনফিউশন। ডিসকাইনেশিয়া, দ্যাট ইজ অ্যাবনর্মাল মুভমেন্ট। এগুলোর কিছু টার্ম আছে, তোমাদের এই লেভেলে হলো হয়তো এগুলো বোঝা এবং মনে রাখা কঠিন হতে পারে, তো একটু শুনে রাখো। অন অফ ফেনোমেনন, পিক ডোজ ইফেক্ট, এন্ড অফ ডোজ অর ওয়ারিং অফ ডোজ ইফেক্ট। ডিসকাইনেশিয়ার কিছু ভেরিয়েন্ট: অন অফ ফেনোমেনন, পিক ডোজ ইফেক্ট, এন্ড অফ ডোজ অর ওয়ারিং অফ ডোজ ইফেক্ট। বিহেভিয়ারাল চেঞ্জ। অন অফ ফেনোমেনা হচ্ছে কখনো পেশেন্ট অন, কখনো অফ। আমরা জানি যে পার্কিনসনিজম পেশেন্ট এটা হচ্ছে মুভমেন্ট ডিসঅর্ডার, স্লোনেস মুভমেন্ট, ইভেন অনেক সময় বেশি সিরিয়াস হলে পেশেন্ট একদম ইমোবাইলও হয়ে যায়। তো এই লেভোডোপা যাদের ইউজ করা হয়, দেখা যায় যে ড্রাগের কনসেন্ট্রেশন যখন যথেষ্ট ভালো থাকে প্লাজমাতে, তখন পেশেন্টের মুভমেন্ট গুড, তার ফিচার ইমপ্রুভ থাকে। তো এই পিরিয়ডটা হচ্ছে অন। আবার যখন প্লাজমা কনসেন্ট্রেশন অফ ড্রাগ কমে যায়, তখন একদম পেশেন্ট অফ হয়ে যেতে পারে, ইমোবাইল হয়ে যেতে পারে। তার মানে ডোজের প্লাজমা কনসেন্ট্রেশন অফ লেভোডোপা এর বেসিসে কখনো সে অন, কখনো অফ, তার মুভমেন্টের দিক দিয়ে হতে পারে। পিক ডোজ ইফেক্ট, এবং যখন অন থাকে কনসেন্ট্রেশন আবার বেশি হয়ে গেলে পেশেন্টের আবার মুভমেন্ট, এক্সেসিভ অ্যাবনর্মাল মুভমেন্টও হতে পারে। অন অফ ফেনোমেনা। পিক ডোজ, যে পিরিয়ডটাতে ডোজ এই প্লাজমা কনসেন্ট্রেশন অফ লেভোডোপা পিকে থাকে, তো সেই টাইমে যে তার এক্সেসিভ অ্যাবনর্মাল মুভমেন্ট হতে পারে, এটাকে বলা হয় পিক ডোজ ইফেক্ট। আবার এন্ড অফ ডোজ আর ওয়ারিং অফ ডোজ, এটা আসলে এই দুটাকে স্প্লিট করে এই দুইটা কথা। যখন আবার একদম ডোজের শেষের দিকে কনসেন্ট্রেশন একদম কমে গেছে, তখন পেশেন্ট এই যে আর মুভমেন্ট একদম ইমোবাইল হয়ে যেতে পারে, এটা হচ্ছে এন্ড অফ ডোজ আর ওয়ারিং অফ ডোজ ফেনোমেনা। তাহলে অ্যাডভার্স ইফেক্টস অফ লেভোডোপা বললে নাম্বার 1 অবশ্যই যে ট্র্যাক্ট ইফেক্ট, অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং, এবং এটাকে ম্যানেজ করা যেতে পারে বাই কনকারেন্ট ইউজ অফ ডমপেরিডন অর অ্যান্টাসিড। Cardiovascular system adverse effect, postural hypotension, cardiac arrhythmia. CNS adverse effects, psychosis, hallucination, delusion, agitation, confusion. Some dyskinesia, on-off phenomenon, peak dose effect, end of dose or wearing of dose effect. Behavioral change. These are the adverse effects of levodopa. Now, contraindications of levodopa. History of psychosis, যার আগে থেকে সাইকোসিস, সিজোফ্রেনিয়ার হিস্ট্রি আছে,
আমরা দেখলাম যে লেভোডোপা দিলে সাইকোসিস বা সিজোফ্রেনিয়া হতে পারে, ডোপামিন অ্যাক্টিভিটি বেড়ে গেলে সাইকোসিস হতে পারে। কাজে যার সাইকোসিসের হিস্ট্রি আছে তার ক্ষেত্রে এটা কন্ট্রাইন্ডিকেটেড। অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা, এগুলো আর কিছু এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, আর কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে। অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা, অ্যাক্টিভ পেপটিক আলসার, there is risk of bleeding, heart disease, risk of arrhythmia। আমরা একটু আগে দেখলাম যে অ্যাডভার্স ইফেক্টে লেভোডোপার কারণে অ্যারিথমিয়া হতে পারে। এজন্য হার্ট ডিজিজ থাকলে, ইসকেমিক হার্ট ডিজিজ বা আদার হার্ট ডিজিজ থাকলে কন্ট্রাইন্ডিকেটেড। হিস্ট্রি অফ মেলানোমা, suspicious undiagnosed skin tumor or lesion, history of psychosis, angle closure glaucoma, active peptic ulcer disease, heart disease, history of melanoma, and undiagnosed suspicious skin tumor or skin lesion. এবার একটা ইম্পর্টেন্ট ড্রাগ ইন্টারাকশন, লেভোডোপার সঙ্গে নন সিলেক্টিভ মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর যদি দেওয়া হয় তাহলে there is risk of severe hypertension or hypertensive crisis। কেন হয় বলো তো, এক্সপ্লেইন করতে পারবে? লেভোডোপা যদি আমরা দেই, স্পেশালি যদি সিঙ্গলি দেওয়া হয় অ্যালোন, মানে ওই কার্বিডোপা যে একটু আগে বললাম কম্বিনেশন, ওই কম্বিনেশন না দিয়ে যদি লেভোডোপা একাই দেওয়া হয়, তো লেভোডোপা তো সার্কুলেশনে যাওয়ার পরে এটা পেরিফেরাল মেটাবলিজম হয়ে ডোপামিনে কনভার্ট হয়ে যাবে। তো ডোপামিনের যে ডোজ আছে, লো ডোজ, মডারেট ডোজ, হাই ডোজ। তো লো ডোজে অবশ্য বিপি বাড়ায় না, যদি মডারেট টু হাই ডোজে ইউজ করা হয় সেই ক্ষেত্রে ডোপামিন নিজে বিপি বাড়াবে, হাইপারটেনশন করবে। এখন সঙ্গে যদি নন সিলেক্টিভ মাও ইনহিবিটর দেওয়া হয়, মোনোঅ্যামাইন অক্সিডেজ তো এই ক্যাটাকোলামাইন গুলোর মেটাবলিজম করে, তো সেই মোনোঅ্যামাইন অক্সিডেজের ইনহিবিটর যদি দেওয়া হয় তাহলে তো ক্যাটাকোলামাইনের মেটাবলিজম হবে না, তাহলে এদিক দিয়েও ক্যাটাকোলামাইন অ্যাকুমুলেশন হচ্ছে, মানে অ্যাড্রিনালিন নরঅ্যাড্রিনালিন অ্যাকুমুলেশন হচ্ছে, এরাও বিপি বাড়ায়। আবার ওই দিক দিয়ে লেভোডোপা পেরিফেরাল কনভার্সন হয়ে ডোপামিন হচ্ছে, সেও মডারেট টু হাই ডোজে বিপি বাড়ায়। তাহলে দুইজনে বিপি বাড়ানোর জন্য there is chance of severe hypertension or hypertension crisis। ঠিক আছে, তাহলে দুইজনেরই যেহেতু বিপি এলিভেটিং ইফেক্ট আছে, আলটিমেট ইফেক্ট লেভোডোপা এন্ড নন সিলেক্টিভ মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর, এই জন্য দুইজন যদি একই সঙ্গে দেওয়া হয় তাহলে তো বিপি এলিভেটিং চান্স আরো ডাবল হয়ে যাবে। সো দেয়ার ইজ রিস্ক অফ সিভিয়ার হাইপারটেনশন, দেয়ার ইজ চান্স অফ হাইপারটেনসিভ ক্রাইসিস। This is an important drug interaction in relation to levodopa. Okay, thank you very much. আমরা আজকে introduction to CNS pharmacology, CNS neurotransmitters, neurotransmitter linked disease and disorders, their pathophysiology and approach of treatment, and specific topic, particular topic এর মধ্যে ছোট একটা টপিক, drugs used for treatment of Parkinsonism discuss করলাম। ওকে, কি বুঝতে পারলে কিছু? জি স্যার। ঠিক আছে, তাহলে এই সপ্তাহের মতো তো আমার ক্লাস আজকে শেষ। নেক্সট উইকে ইনশাআল্লাহ রুটিন ডে যে ক্লাস আছে সোম মঙ্গল বুধ, সেই শিডিউল। আচ্ছা, তোমাদের ক্লাসগুলো কি প্রতিদিন 12টায় হলে ভালো হয়? একজন বলতেছিল ওই দিন। স্যার মানে মাইক্রোবায়োলজি 11:30টার ভিতরে শেষ হয়ে যায় স্যার এখন। তাহলে 11:30টার সময় নিলেও হবে স্যার। তোমরা কোনটা চাও, 11:30টায় আমরা শুরু করবো না 12টায় করবো? স্যার আপনি যেটা বলবেন, আমাদের সমস্যা নেই। ঠিক আছে, তাহলে ওই আগের মতোই সোমবার 12টা থেকে আর মঙ্গল বুধ 11:30টা থেকে। ঠিক আছে? জি স্যার। ওকে স্যার ঠিক আছে।